নতুন অর্থ বছরের জন্য প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট দেয়া হলেও এর মধ্যে ঘাটতি বাজেট প্রায় ২.৫ লাখ কোটি টাকার বেশি এবং এনবিআর এবার রাজস্ব লক্ষ্যমাত্রা ধরেছে প্রায় ৪,৮০,০০০ কোটি টাকার। বরাবরের মতো বাজেট নিয়ে রয়েছে এবারেও পক্ষে বিপক্ষে বিভিন্ন মত। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। আইএমএফ এর শর্ত পূরণ করা ছাড়া এই বাজেট তারা দিতে পারেনি। ইনকাম ট্যাক্সের যে প্রপোজালগুলি আছে সেটা দেখতে হবে যে আপনার কিভাবে ইম্প্যাক্ট করবে। তথাকথিত বাজেট যেটা দেওয়া হয়েছে, এই বাজেটে আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। যে সমস্ত জায়গাগুলোতে আয়ের অংশ দেখানো হচ্ছে তাতে করে সাধারণ মানুষের উপরে সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে। সংকটের বাস্তবসম্মত গণমুখী বাজেট। আমাদের বাজেট এই সরকারই করেছে, এখানে কোনো প্রেসক্রিপশন কাজ করেনি। এখন সকালে বাজেট নিয়ে রয়েছে বিস্তারিত, আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শম্পা বিশ্বাস। নতুন অর্থ বছরে ৪,৮০,০০০ কোটি টাকা রাজস্ব আহরণ করতে হবে এনবিআরকে। বিদায়ী অর্থ বছরে ৪০,০০০ কোটি টাকারও বেশি ঘাটতির কথা মাথায় রেখে বিশাল লক্ষ্যমাত্রা অর্জনের রূপরেখা সাজিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আয়করের হার পরিবর্তন এবং কাস্টমসের শুল্ক বসানো সহ ২ অর্থ বছরের রূপরেখা সাজানো হয়েছে এক অর্থ বছরেই। বিস্তারিত জানাচ্ছেন মাঝার মাহবুব। রাষ্ট্র চলবে জনগণের দেয়া রাজস্বে, আর তা আহরণ করা হবে আয়কর, পণ্যে ভ্যাট ও আমদানি রপ্তানি থেকে শুল্ক নিয়ে। এ ৩ মূলমন্ত্রের ভিত্তিতে আগামী এক করবর্ষ ৪,৮০,০০০ কোটি টাকা আহরণ করবে জাতীয় রাজস্ব বোর্ড। এ আয় আগামী অর্থবছরে সরকারের মোট ব্যয়ের ৬০% ও মোট রাজস্বের ৮৮%। এ অর্থের ৩৮% আসবে ভ্যাট থেকে, প্রায় ২৭% আসবে কাস্টমস শুল্ক ও ৩৬.৫% আয়কর থেকে। অন্যান্য খাত থেকে আসবে আরও ১.৫%। বিগত অর্থবছরগুলো বলছে বিশাল এ লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে না এনবিআরের, কারণ অভ্যন্তরীণ আয়কে শক্তিশালী করতে নানা পদক্ষেপের কথা বললেও বিদায়ী অর্থবছরে মূল লক্ষ্যমাত্রা থেকে ৪০,০০০ কোটি টাকারও বেশি ঘাটতি পূরণ হয়নি আইএমএফের শর্তও। তবে লক্ষ্যমাত্রা অর্জনে ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট বসছে বিভিন্ন পণ্যে, শুল্ক বাড়ছে আমদানি খাতে, ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ কর হার ৫% বাড়িয়ে করা হয়েছে ৩০%। উৎসে করের আওতায় আনা হয়েছে হোটেল, মোটেল, রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারকে। শর্ত সাপেক্ষে কর হার কমিয়ে রিটার্ন দিতে উৎসাহিত করা হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কিছু কোম্পানিকেও। ৫% বেশি কর আরোপ হবে যে কোনো সমিতি, ট্রাস্ট, সরকারি বিশ্ববিদ্যালয়ের সুদ আয়ে। এক ব্যক্তির প্রতিষ্ঠানে উৎসাহ দিতে কর হার শর্ত সাপেক্ষে ২% কমিয়ে ২০%-এর প্রস্তাব রাখা হয়েছে। অপরদিকে পুঁজিবাজারে ক্যাপিটাল গেইন ট্যাক্স দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আয়ের এ রূপরেখাকে দীর্ঘমেয়াদী করতে প্রথমবারের মতো প্রস্তাবনা দেওয়া হয়েছে ২০২৬ সাল পর্যন্ত, অর্থাৎ ২০২৪-২৫ ও ২০২৫-২৬ দুই অর্থ বছর। মাঝার মাহবুব, এখন, ঢাকা। বিদায়ী অর্থ বছরের তুলনায় নতুন অর্থ বছরে বাজেটে ঘাটতি লক্ষ্যমাত্রা কম ধরা হয়েছে। ঋণের লক্ষ্যমাত্রাও বিদায়ী অর্থ বছরের চেয়ে কম। অর্থনীতিবিদরা একে ঋণ করে বাজেট বাস্তবায়নের প্রবণতা থেকে বের হওয়ার একটি পদক্ষেপ হিসেবে দেখছেন। তারা মনে করেন মূল্যস্ফীতি কমাতে সার্বিক পরিচালন ব্যয়েও লাগাম টানা দরকার। বিস্তারিত আজহার লিমনের প্রতিবেদনে। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে ঘাটতির লক্ষ্যমাত্রা কমিয়ে আনার ক্ষেত্রে, এবং সাম্প্রতিক সময়ের তুলনায় এটিকে বিপরীতমুখী বলা যায়। যেমন ২০১৯ থেকে সবশেষ অর্থ বছর পর্যন্ত, যেখানে প্রতি বছরই তার আগের অর্থ বছরের চেয়ে বেশি ঘাটতির লক্ষ্য নেওয়া হয়েছে, সেটি এবারে দেখা যাচ্ছে বিদায়ী অর্থ বছরের চেয়ে প্রায় ৫,৭০০ কোটি টাকা কম। এবং ঘাটতি পূরণের উৎস যেহেতু ঋণ কিংবা অনুদান, সেহেতু ঘাটতি কম ধরায় আশা করা হচ্ছে সরকারকে নতুন অর্থ বছরের জন্য ঋণও কম করতে হবে। বিদায়ী অর্থ বছরে যেখানে ঋণ করার লক্ষ্যমাত্রা ছিল ২,৫৭,৮২৫ কোটি টাকা, সেখানে নতুন অর্থ বছরে এর চেয়ে আরও ৬,২৮৫ কোটি টাকা কম ঋণ নেবার পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ঘাটতি কমানোর এই বাজেট কেন?
অতীতে যেরকম দেখেছে প্রতি বছর বেড়েই চলেছে, এই বছর সেটা হয়নি। এই বছর সেটা আগের তুলনায় বাড়ানো হয়নি, বরং একটু কমেছে তো মনে হচ্ছে। শুধু এটা হচ্ছে প্রথম বিষয়। এখন কথা হচ্ছে যে শুধু ঘাটতি বাজেট করলেও তো হবে না, আমাদের আসলে যে জিনিসটা মূল ইস্যু হচ্ছে ফিসক্যাল ডেফিসিট কমানো। সরকারের উচিত এই বিষয়টার দিকে বেশি নজর দেওয়া, কারণ এই মূল্যস্ফীতিতে শিকার যখন দেশের বেশিরভাগ মানুষ হয় তখন সরকার জনসমর্থন হারাবে। সে কারণে ফিসক্যাল ডেফিসিটটা কমানোর জন্য যেটা ব্যবস্থা গ্রহণ করে সেটি করা উচিত। এবং তার সাথে আরেকটা জিনিস যেটি হচ্ছে যে আমরা ফিসক্যাল ডেফিসিট শুধু কমালেই তো হবে না, আমাদের আবার লক্ষ্য রাখতে হবে যে আমাদের যাতে ইনভেস্টমেন্ট খুব বেশি কমে গিয়ে আমাদের জিডিপির উপরে আঘাত না করে। দেশি কিংবা বিদেশি যে উৎস থেকেই ঋণ করা হোক তাতে উভয় সংকট। অভ্যন্তরীণ উৎস থেকে সরকার ঋণ নিলে বেসরকারি খাতের বিকাশ বাধাগ্রস্ত হয়, মূল্যস্ফীতি বাড়ে। আবার রিজার্ভের সংকটকালে বিদেশি ঋণ কিংবা সুদ পরিশোধ মরার ওপর খাড়ার ঘা। কিন্তু এটাও তো বলা হয় অর্থনৈতিক রূপান্তরের পথে থাকা বাংলাদেশের জন্য ঘাটতি বাজেট খারাপ নয়। যে সমস্ত খাত উৎপাদন অথবা মানবসম্পদ উন্নয়নে সহায়তা করবে এবং লং টার্মে ইম্প্যাক্ট দেবে, সেখানে আমার ঋণ করে ভর্তুকি ঋণ করে ঋণের সুদ খরচ দিতে হবে, আমি চিন্তিত না। কেন চিন্তিত না? যদি এফিশিয়েন্টলি খরচ হয়। আর আমি যদি এটাকে বিদেশে বেড়ানোর নামে খরচ করি, দ্যাট উইল নট বি ফেয়ার। কাজে আমাকে খরচ করতে হবে দেশের উন্নয়নে, এবং বুঝতে হবে এটার মূল উদ্দেশ্য হচ্ছে দেশের উৎপাদন বাড়ানো। প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেটে এবারও আয়ের সিংহভাগ ধরা হয়েছে রাজস্ব প্রাপ্তির মাধ্যমে, এটি প্রায় ৬৮%। বিদেশি অনুদান ১%-এরও কম, বাকিটা ঋণের মাধ্যমে। এবারের অর্থ বছরে সুদ পরিশোধে ব্যয় হবে ৮ ভাগের ১ ভাগ, প্রায় ১,১৩,৫০০ কোটি টাকা, যা আগের অর্থ বছরের প্রস্তাবের চেয়ে প্রায় ২০% বেশি। অর্থনীতিবিদরা বলছেন বড় প্রকল্পগুলোর জন্য নেওয়া বিদেশি ঋণ পরিশোধের সময় এসে যাওয়ায় সামনে ঋণ কিংবা সুদ পরিশোধের পরিমাণ আরও বাড়বে। আজহার লিমন, এখন ঢাকা। বরাবরের মতোই বাজেট নিয়ে পক্ষে বিপক্ষে মত দিয়েছেন ক্ষমতাসীন এবং বিরোধী দল। সরকারের মন্ত্রী এবং ক্ষমতাসীন সংসদ সদস্যরা মনে করছেন গণমুখী এই বাজেট একদিকে কমাতে সক্ষম হবে জিনিসপত্রের দাম, অন্যদিকে গতি ফেরাবে দেশের অর্থনীতিতে। আর বিরোধীরা বলছেন এই বাজেট ভাগ্য ফেরাবে না সাধারণ মানুষ এবং অর্থনীতির। সামাজিক আর্থিক ভৌত অবকাঠামো, মূল্যস্ফীতির লাগাম টানা, রাজস্ব বাড়ানো সহ নানা চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্য নিয়েই যখন অর্থমন্ত্রী সংসদে পেশ করলেন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট, তখন এ নিয়ে নানা প্রতিক্রিয়া এসেছে রাজনৈতিক বিভিন্ন মহল থেকে। বিনির্মাণের ভিত রচনা করেছে। বাণিজ্য প্রতিমন্ত্রী বললেন, সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, ওএমএস সহ ইত্যাদি কার্যক্রমও জোরদার করা হয়েছে বাজেটে, যা দ্রব্যমূল্য সহনশীল রাখতে সহায়ক হবে। নতুন করে যে ট্যারিফ পলিসিগুলো নেওয়া হয়েছে সেগুলো কাজ করবে, প্লাস বাজেট তো অনেক কনজারভেটিভ বাজেট করা হয়েছে। ডলারের যে ডিভ্যালুয়েশনের কারণে এবং আন্তর্জাতিক বাজারে যখন জিনিসপত্রের দাম বেশি থাকে এটার ইম্প্যাক্ট পড়ে না, বাট আশা করি এবার যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে এগুলা সামগ্রিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের একটা পজিটিভ ইম্প্যাক্ট ইনশাল্লাহ পড়বে। তবে বাজেটে কিছু ক্ষেত্রে ভ্যাট বাড়িয়ে ব্যবসায়ীদের কোণঠাসা করা হয়েছে বলে জানিয়েছেন অনেক সংসদ সদস্য, যা অভ্যন্তরীণ পণ্যর দাম বাড়িয়ে দিবে বলে জানান তারা। তবে বাজেটের ভ্যাট ও বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলাপের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। অনেক জায়গায় ভ্যাট বাড়ানো হয়েছে। আমি মনে করি যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় ভ্যাট বাড়ানোটা কোনো মতেই উচিত হয় নাই। তাতে আমি মনে করি আভ্যন্তরীণ বাজারে পণ্যের দাম বেড়ে যাবে এবং আমদানি নির্ভরশীল হবে। দেশের শিল্প মারাত্মক হুমকির সম্মুখীন হবে এবং মানুষ কর্ম হারাবে, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। এই জন্য যেসব জায়গায় ভ্যাট বর্ধিত করা হয়েছে সেগুলি প্রত্যাহার আমি মনে করি জরুরি। ইনকাম ট্যাক্সের যে প্রপোজালগুলি আছে সেটা দেখতে হবে যে আপনার কিভাবে ইম্প্যাক্ট করবে, বিকজ আমার ওখানে ভালোভাবে করা হয়েছে, কোথাও কোথাও কিন্তু কামানো হয়েছে। তো এখন দেখতে হবে দ্যাট এটা আমাদের টোটাল বাজেটের ব্যবসায়ীদের উপরে কীরকম ইম্প্যাক্ট করবে। বাট ওভারঅল জেনারেলি আমি মনে করি বাজেটটা ভালো হয়েছে। বাজেটে মূল্যস্ফীতি, দ্রব্যমূল্য, রিজার্ভ নিয়ে যে সংকট চলছে, এ নিয়ে কোনো পরিকল্পনা, দিক নির্দেশনা নেই বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। অন্যদিকে ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান মেনন বলেন, আইএমএফের প্রেসক্রিপশন অনুযায়ী দেয়া হয়েছে বাজেট। আইএমএফের প্রেসক্রিপশনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি বললাম যে ওনার যে
সংক্ষিপ্ত বিবরণ, প্রায় 1 ঘন্টার মধ্যে সংক্ষিপ্ত বিবরণ, তার মধ্যে ভয় বিস্তারিত নেই বলে বোঝা যাবে না, এটাকে বিস্তারিত পড়ে বোঝা যাবে কতখানি বিষয়গুলো আসছে। তবে এটা তো আমরা জানি যে IMF এর শর্ত পূরণ করা ছাড়া এই বাজেট তারা দিতে পারেনি। বাজেট জনবান্ধব মোটেই হয়নি এবং জনগণের উপর চাপ তো আসছে। আমি বলছি ট্যাক্স যেখানেই যত রেয়াত দিক সর্বস্বভাবে আয় তারা বেশি করবার জন্য টার্গেট নিয়েছেন এবং বেশিরভাগটা আয় করবেন ওরা পরোক্ষ করের মাধ্যমে, যার ফলে সাধারণ জনগণের উপরে করের বোঝা বাড়বে। সাধারণ জনগণের কোনো মুক্তির উপায় নেই, কোনো চাকরির সুবিধা নেই, যেহেতু আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আসছেন এবং সেগুলো আনার কোনো বন্দোবস্ত নেই, যেহেতু যে সেরকম পরিবেশ সৃষ্টি করা হয়নি। এদিকে 2024-25 অর্থ বছরের বাজেট গণমুখী নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে এই বাজেট সাধারণের ঋণের বোঝা বাড়াবে। লুটেরাদের বাজেট হবে কি জন্য? লুট করার। এটাই আমি দেখতে পাচ্ছি যে আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ এই যে আপনাদের সেই তথাকথিত বাজেট যেটা দেওয়া হয়েছে, এই বাজেটে আপনার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি এবং আপনার যে সমস্ত জায়গাগুলোতে আপনার আয়ের অংশ দেখানো হচ্ছে তাতে করে সাধারণ মানুষের উপরে সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন, কারো প্রেসক্রিপশন অনুযায়ী বাজেট পেশ হয়নি, বরং সংকটে বাস্তবসম্মত বাজেট এটি। সংকটের বাস্তবসম্মত গণমুখী বাজেট এবং এই বাজেট আমাদের নির্বাচনী ইশতেহার, সেখানে আমাদের যে অঙ্গীকার ছিল সাহসী গণমুখী বাজেট, আমরা আমাদের বাজেট এই সরকারই করেছে, এখানে কোনো প্রেসক্রিপশন কাজ করেনি। পক্ষে বিপক্ষে নানা প্রতিক্রিয়া থাকলেও প্রস্তাবিত এই বাজেট নিয়ে প্রায় মাস জুড়েই আলোচনা চলবে সংসদ ও সংসদের বাইরে। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। আসছে অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ কমেছে পরিবহন ও জ্বালানি খাতে, বেড়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। তবে এবারের বাজেটের প্রায় 35% চলে যাবে সুদ, ভর্তুকি ও বেতন ভাতায়। এডিপিতে বরাদ্দ বেড়েছে মাত্র 2000 কোটি টাকা। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। 2024-25 অর্থ বছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে। প্রস্তাবিত হলো সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। এবার আয় ব্যয়ের হিসাব মেলানোর পালা। মাননীয় স্পিকার, সামাজিক নিরাপত্তার সুফল, ভর্তুকি ও প্রণোদনা এবং পেনশন সহ খাতভিত্তিক বিভাজন করলে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেটে বরাবরের মতো এবারও বরাদ্দ বেশি জনপ্রশাসন খাতে, যদিও তার সিংহভাগই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও পরিচালন ব্যয়ে চলে যাবে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে, যেটি মোট বাজেটের 14%। আগের তুলনায় বরাদ্দ কমেছে পরিবহন ও যোগাযোগ খাতে, 5000 কোটি টাকা কমেছে এই খাতের মোট বরাদ্দ। জ্বালানি খাতে বরাদ্দ কমে হয়েছে 30,000 কোটি টাকা। নিম্নমুখী স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং 10টি এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তবে বিশেষজ্ঞরা বলছেন এসব খাতে বাজেট কমার কারণ হিসেবে উচ্চ সুদ পরিশোধ, ভর্তুকি, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, এই 3 খাতে ব্যয় হয়েছে 35%-এর বেশি বাজেট। ঋণের সুদের হার বেড়ে গেলে মধ্যম শিল্পপতিরা, যারা ঋণ খেলাপি নয় বা যারা ঋণ নিয়ে ঋণ শোধ করতে বাধ্য, তারা তখন অত টাকা সুদ দিয়ে ঋণ নিয়ে কাজ করতে পারবে না। সুতরাং এই কারণে এইসব জায়গায় বাড়তি অর্থ বরাদ্দ রাখতে হবে। 2,65,000 কোটি টাকার উন্নয়ন বরাদ্দে বরাবরের মতো শীর্ষে রয়েছে পরিবহন ও যোগাযোগ, যেটি গত অর্থ বছরের তুলনায় মাত্র 2,000 কোটি টাকা বেশি। নতুন মেট্রো রেল প্রকল্প, পদ্মা রেল সেতু সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রকল্প চলমান থাকায় এবার উন্নয়ন বরাদ্দে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে, যেটি মোট বরাদ্দের 15%। 2024-25 অর্থ বছরের তুলনায় এডিপিতে বরাদ্দ সবচেয়ে কমেছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে, কমেছে কৃষি, পরিবেশ, জলবায়ু ও পানি সম্পদে। এবার মন্ত্রণালয় হিসেবে সবচেয়ে বেশি 15% বরাদ্দ মিলেছে স্থানীয় সরকার বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, পিছিয়ে রেলপথ, নৌ পরিবহন ও পানি সম্পদ মন্ত্রণালয়।
সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। বাজেট এলে সাধারণ মানুষের সবচেয়ে বেশি নজর থাকে কোন পণ্যের দর বাড়ছে আর কোন পণ্যের দর কমছে। এবারের বাজেটে এ নিয়ে সুখবর কম, বাড়ার তালিকায় অনেক পণ্য, এমনকি মোবাইলে কথা বলায়ও বাড়বে খরচ, তবে কমবে স্বাস্থ্য সামগ্রী এবং ওষুধের দাম। আরো জানাচ্ছেন নাইম আবির। গেল অর্থবছর এনবিআর এর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল 4,30,000 কোটি টাকা, যদিও লক্ষ্যমাত্রার থেকে ঘাটতি ছিল 40,000 কোটি টাকার বেশি। নতুন বাজেটে সেই লক্ষ্যমাত্রা বেড়ে ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা। মাননীয় মন্ত্রী, আপনাকে অনুমতি। নতুন বাজেটে যখন লক্ষ্যমাত্রা বড় করা হলো, তখন চলমান খাতগুলোর উপরেই নতুন করে কর আরোপের প্রস্তাব করা হয়েছে। 38,051 কোটি টাকা। বাজেট প্রস্তাবনায় কিছু পণ্যের শুল্ক ও কর হারে পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। তাই বেশ কিছু পণ্যের দাম বাড়বে, বিপরীতে কমবে অল্প কিছু পণ্যের দাম। প্রতি বছরের মতো এবারও সিগারেটের উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্যস্তর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, ফলে সিগারেটের দাম বাড়তে পারে, বাড়বে জর্দার দামও। মোবাইলে কথা বলার খরচ সহ এবার বাড়ছে সিম কার্ডের দামও। সিম কার্ডে কর 200 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা হতে পারে। সম্প্রতি তীব্র তাপপ্রবাহে মধ্যবিত্ত পরিবারও শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র কেনা বাড়িয়েছে, কিন্তু বাজেটে এই পণ্য উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে 0% পরিবর্তে 7.5%, রেফ্রিজারেটর 5% পরিবর্তে 7.5% মূল্য সংযোজন কর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আইসক্রিম ও কোমল পানীয়র জন্য আরও বেশি অর্থ ব্যয় করতে হবে। সব ধরনের আইসক্রিমে শুল্ক 5 থেকে বাড়িয়ে 10% করার প্রস্তাব এসেছে, আর কার্বোনেটেড বেভারেজে সম্পূরক শুল্ক হার 25 থেকে বাড়িয়ে 30% করা হচ্ছে। এবার বাজেটে ঘর গৃহস্থালির অনেক পণ্যেরই দাম বাড়ছে। 1 থেকে 50 ওয়াটের এলইডি বাল্বের মূসক 5 থেকে বাড়িয়ে 15% করার প্রস্তাব দেওয়া হয়েছে। আম থেকে তৈরি হওয়া আমসত্ত্ব বেশ জনপ্রিয়, একই সাথে আম আনারসের জুসও অনেকের প্রিয়। হালের জনপ্রিয় হয়ে উঠেছে পেয়ারা ও তেঁতুলের জুসও। তবে এবার উৎপাদন পর্যায়ে এসব পণ্যের মূল্য সংযোজন কর 15% করার প্রস্তাব এসেছে। দাম বাড়ার বাজারে কিছু পণ্যের দাম কমার খবরও দিয়েছেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতির লাগাম টানতে অন্তত 27 অত্যাবশ্যকীয় নিত্যপণ্যে উৎসে কর কমিয়ে 1% করা হচ্ছে, যার মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, মোটর, ছোলা, চাল, গম, আলু, মসুর, আদা, হলুদ, শুকনো মরিচ, ডাল, ভুট্টা, ময়দা, আটা, লবণ, গোলমরিচ, এলাচ, দারুচিনি। তাতে স্বস্তি বাড়বে নিত্যপণ্যের বাজারে। ল্যাপটপ আমদানিতে কর কমানো হচ্ছে। বিদ্যমান শুল্ক কর 31 থেকে কমিয়ে 20.50% আনার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। কমবে ডেস্কটপ পিসির দামও। এই পণ্যের আমদানি শুল্ক 5% প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। স্বাস্থ্য খাতেও সুসংবাদ মিলছে এবারের বাজেটে। কমবে ডেঙ্গু কিট, ডায়ালাইসিস ফিল্টার ও সার্কিটের দাম। তাতে ডেঙ্গু ও কিডনির চিকিৎসার খরচ কমবে। গুঁড়ো দুধের উপর 20% সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব এসেছে নতুন বাজেটে। আরও যেসব পণ্যের দাম কমতে পারে তার মধ্যে আছে চকলেট, বিদেশি পোশাক, এয়ারক্রাফট ইঞ্জিন, ইলেকট্রিক মোটর, এয়ারক্রাফট প্রোপেলার, মিথানল, স্পাইনাল নিডল, মাশরুম ও শিল্পে ব্যবহৃত কাঁচামাল ম্যাঙ্গোনিজ। অর্থনীতিবিদরা বলছেন, নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোই এই বাজেটের প্রধান লক্ষ্য হওয়া উচিত। যদিও ব্যবসায়ীরা মনে করেন গেলবারের চেয়ে এবার এনবিআর এর লক্ষ্যমাত্রা পূরণ আরও বড় চ্যালেঞ্জ হবে। কম আয়ের লোকের হাতে ক্রয় ক্ষমতা কিভাবে বৃদ্ধি করব। তা না হলে আমরা দুই দিকে মার খাবো। একদিকে হচ্ছে ইনফ্লেশনের প্রেসারে আমাদের হাউ মেনি থিংস আই ক্যান গো উইদাউট হয়ে যাবে, উৎপাদিত পণ্য বিক্রি হবে না। আরেকটি জিনিস হচ্ছে সামগ্রিকভাবে গিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাবে এবং কোনো একটা সুযোগ পেলেই তখন কিন্তু এটার উদ্গীরণ হবে, লাভার উদ্গীরণ হবে। এই বাজেটের রাজস্ব আহরণটা এইবার খুব কঠিন হবে, কারণ গতবারের চেয়ে টোটাল ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক অবস্থা দেশের অত্যন্ত খারাপ এবং প্রত্যেকটা ব্যবসায়ী বর্তমানে খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে এবং টিকে থাকার সংগ্রামে লিপ্ত আছে। নতুন এই বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে তার বেশিরভাগই সাধারণ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষেরও নিত্য প্রয়োজনীয়। আর উচ্চ মূল্যস্ফীতি কমাতে যেসব পদক্ষেপ এসেছে বাজেটে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিশেষজ্ঞদের। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। নাইম আবির, এখন, ঢাকা। আজ ঐতিহাসিক 6 দফা দিবস। 1966 সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত 6 দফা দাবির পক্ষে দেশব্যাপী
তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতাল চলাকালে পুলিশের গুলিতে নিহত হন 11 বাঙালি। এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোষহীন সংগ্রামের ধারায় 69-এর গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে যায় বাঙালি জাতি। আরো জানাচ্ছেন হাসিব বিল্লাহ। 1947 সালে দেশভাগের পর পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর বৈষম্যের শিকার হয় পূর্ব পাকিস্তানের মানুষ, বঞ্চিত হয় অর্থনীতি ও রাজনীতির সব ক্ষেত্রে। যদিও পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল পাকিস্তানের মোট জনসংখ্যার 56%। 47 সালে পাকিস্তানের দুই অংশে মাথাপিছু আয় ছিল প্রায় সমান। 23 বছর পর পশ্চিমের মানুষের আয় পূর্বের চেয়ে প্রায় দ্বিগুণ হয়ে যায়। এছাড়া পাকিস্তানের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কেন্দ্রীয় সরকারের উন্নয়ন বরাদ্দের মাত্র 20% পায় পূর্ব পাকিস্তান। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সে বরাদ্দ বেড়ে হয় 36%। সেই গভর্নমেন্টটা কিন্তু ছিল পশ্চিম পাকিস্তান এবং তারা এটাকে একটা অঙ্গরাজ্য হিসেবে ভাবত পূর্ব বাংলাকে, এবং এখান থেকে আমাদের যে রাজস্বটা আদায় হতো সেটা মানে মোটা দাগে বেশিরভাগ অংশটাই চলে যেত পশ্চিম পাকিস্তানে। সেই সময় এখানে অনেক জুট মিলস ছিল, সেগুলো থেকে আমরা যা আয় উপার্জন করতাম সেই বর্ধিত অংশটাও বেশিরভাগই চলে যেত পশ্চিম পাকিস্তানে। সেটা এখানে যে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হচ্ছিল ইকোনমিক, এবং তাছাড়াও আমাদের যে ধরনের শিল্প কলকারখানা প্রয়োজন সেটাও কিন্তু পূর্ব বাংলায় গড়ে ওঠেনি। এদিকে সংস্কৃতি, শিক্ষা, প্রশাসন, প্রতিরক্ষা সহ সব ক্ষেত্রে বছরের পর বছর পদে পদে বৈষম্যের শিকার হয় পূর্ব পাকিস্তানের মানুষ। তখন 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে এক সম্মেলনে 6 দফা উত্থাপন করেন বঙ্গবন্ধু, যেখানে বলা হয় প্রতিরক্ষা, পররাষ্ট্র ছাড়া সব ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তানে দুটি পৃথক ও সহজে বিনিময়যোগ্য মুদ্রা থাকবে। কর ধার্য ও আদায় করার দায়িত্ব থাকবে প্রাদেশিক সরকারের হাতে। দুই অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রার হিসাব হবে আলাদা। এছাড়া আধা সামরিক বাহিনী গঠন ও নৌবাহিনীর সদর দপ্তর স্থাপনের দাবি জানানো হয়। আমি বলবো যেটা তো রাজনৈতিক কোনো মন্তব্য ছিল না, অর্থাৎ কেউ যদি স্বায়ত্তশাসন চায় সেটা বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি হতে পারে না, কারণ এখানে 1000 মাইল দূরে দুটি দেশ। আমাদের যে অর্থনৈতিক স্বকীয়তা সেটা নিয়ে আমরা থাকতে চাই, আমাদের স্বায়ত্তশাসন প্রয়োজন, এবং আমরা যে রাজস্বটা আদায় হচ্ছে পূর্ব বাংলার সম্পদকে ব্যবহার করে সেই রাজস্বটাকে দুই ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ সমানভাবে। দুই ধরনের মুদ্রা চালু হতে পারে, একটা পূর্ব বাংলার জন্য, একটা পশ্চিম পাকিস্তানের জন্য, কিন্তু সেখানেও কিন্তু তারা রাজি ছিলেন না। ক্রমেই 6 দফার প্রতি ব্যাপক জনসমর্থন তৈরি হয়। 1966 সালের 7 জুন 6 দফা আদায়ের হরতালে গুলি চালায় পুলিশ, নিহত হয় 11 জন। ক্রমেই অধিকার আদায়ের এই আন্দোলন রূপ নেয় স্বাধীনতা আন্দোলনে। 6 দফাই হলো মাইল ফলক, ওই 6 দফাই হলো স্বাধীনতার মূল পিলার, 6টা পিলার। 6 দফা দেওয়ার পরে অনেকে বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিলেন যে এটা আপনি কি দিলেন। হ্যাঁ, বঙ্গবন্ধু অনেককে বলছে আরে ওই একই কথা, একটু ঘুরোয় পেশায় বলছি, আসলে হলো 1 দফা, সেটা হলো বাংলাদেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর দেয়া 6 দফা দাবি আদায়ের মধ্য দিয়ে রচিত হয় পূর্ব বাংলার মুক্তি আন্দোলনের ভিত। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। এখন সকালের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। হিলিতে জবাই করা হয়েছে 10 মণ ওজনের একটি গরু। নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে প্রতি কেজি গরুর মাংস বিক্রি করা হচ্ছে 550 টাকা দরে, যা বাজার মূল্যের চেয়ে 200 টাকা কম। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। চলে যাচ্ছি তার কাছে। সোহেল রানা, জানতে চাই এই যে সাধারণ মানুষের জন্য যে কম দামে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে, সেটিকে সাধারণ মানুষ কিভাবে দেখছেন?
শম্পা, আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে এটি সীমান্তবর্তী একটি উপজেলা এবং এই সীমান্তবর্তী উপজেলার বেশিরভাগ মানুষ কিন্তু স্বল্প আয়ের মানুষ এবং তাদের আয়ের উৎসটা এতটাই কম যে আসলে মাংস কেনবার মতন আসলে পরিবেশ তাদের থাকে না, কারণ প্রতি কেজি বাজারে মাংস বিক্রি হয়ে থাকে 750 টাকা কেজি দরে। কিন্তু আজকে যে একজন খামারি গরু জবাই করেছেন 10 মণ ওজনের, এখানে এই গরুর মাংস বিক্রি করা হচ্ছে 550 টাকা কেজি দরে। আমরা দেখেছি ভোর থেকে প্রায় এখন পর্যন্ত প্রায় লাইন ধরে দীর্ঘ লাইনে মানুষ মাংস কিনছেন এবং মাংস কিনছেন প্রায় স্বল্প আয়ের মানুষগুলি আমরা দেখেছি বিশেষ করে, কারণ স্বল্প মূল্যে তারা এই মাংসগুলো পাচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে মূলত যেহেতু এটি বাজারের তুলনায় প্রায় 200 টাকা কেজিতে কম পাচ্ছেন, সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ এবং এই উদ্যোগের ধারাবাহিকতা যদি ধরে রাখা যায় সেক্ষেত্রে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন এবং স্বল্প আয়ের মানুষ রয়েছেন তাদের জন্য ভালো হবে বলে তারা কিন্তু বলছেন। তো সব মিলিয়ে বলা চলে সম্পা যে আসলে 10 পণ ওজনের যে গরুটি জবাই করা হয়েছে এবং প্রতি কেজি গরুর মাংস বিক্রি করা হচ্ছে 550 টাকা কেজি দরে। এত অল্প দামে গরুর মাংস কিনতে পেরে কিন্তু খুশি প্রায় নিম্ন আয়ের মানুষরা। সম্পা, এ ছিল আমার কাছে হিলি থেকে গরু মাংসের দরদাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। হিলি থেকে সোহেল রানা যুক্ত ছিলেন। সোহেল রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে সিলেটে বন্যার কারণে প্রভাব পড়েছে সবজির বাজারে। বন্যায় সিলেটের 5 উপজেলা সহ আরও 8টি উপজেলার বেশিরভাগ সবজি ক্ষেত নষ্ট হয়েছে, যার প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। প্রত্যেকটি সবজির দাম বেড়েছে কেজিতে 40 থেকে 50 টাকা। মানিকগঞ্জের পাইকারি বাজারে প্রায় প্রতিটি সবজি কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। এই মুহূর্তে বাজার পরিস্থিতি নিয়ে জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি। চলে যাচ্ছি তার কাছে। রাফি, জানতে চাই এই যে সিলেটে বন্যা হয়ে গেল কয়েকদিন আগে, এর ফলে সবজির বাজারে কেমন প্রভাব পড়েছে এবং কোন কোন সবজির দাম বেড়েছে? শম্পা, আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের সুবর্ণঘাট এলাকার কাঁচা বাজারে এবং এখানে আপনি অবগত আছেন যে 29শে মে থেকে কিন্তু এই যে বন্যা পরিস্থিতি সিলেটে শুরু হয়েছিল সেটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করছে। তবে যে ক্ষতিটা হয়েছে কৃষকদের, আমি যদি ক্ষতির পরিমাণটা বলি যে প্রায় 5600 হেক্টর জমিতে যে ফসল এবং সবজি ক্ষেতগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়েছে এবং আমরা কৃষি অধিদপ্তর থেকে যেটা জেনেছি যে প্রায় কৃষকদের প্রায় 400 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এবং একই সাথে সাথে এখানে যে বাজার বা সকালে যে বাজারে যে পরিমাণ দামের যে বিষয়টা দেখা যায় যে এখানে যেরকমটা দাম বাড়তি বা উঠানামা করে ঠিক এর থেকে 40 থেকে 50 টাকা বাড়তি দামেই কিন্তু পাইকারিতে বিক্রি হচ্ছে। এবং দেশি টমেটো থেকে শুরু করে 2 ধরনের যে টমেটো আছে, দেশি এবং যেটা বাইরে থেকে যেটা করা হয় সেটা 80 মতো বিক্রি হচ্ছে এবং 60 টাকা করে বিক্রি হচ্ছে এবং ঝিঙ্গা বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা যেটা বাড়তি আছে। করলা বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা, সেটা বাড়তি। ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 টাকা, সেটাও বাড়তি। এবং ধনিয়া পাতা যেখানে 180 করে বিক্রি হতো বাড়তি দামে, সেটা 200 থেকে 210 টাকা কেজিতে বাড়তি দাঁড়িয়েছে। এবং শসা পাইকারিতে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজিতে এবং আলু বিক্রি হচ্ছে 44 থেকে 46 টাকা। এবং পেঁয়াজে কিছুটা স্থিতিশীল থাকলেও কিন্তু অন্যান্য যে সবজিগুলো রয়েছে, বেগুন থেকে শুরু করে পেঁপে, মরিচ, সেগুলোও কিন্তু 40 থেকে 30 টাকা বেড়ে গিয়েছে। এবং একই সাথে সাথে মিষ্টি কুমড়া 15 টাকা করে বাড়তি বিক্রি হচ্ছে এবং লেবু পিস 8 টাকা করে বাড়তি 2 ধরনের। এবং লাল শাক আটি প্রতি বিক্রি হচ্ছে 20 টাকা এবং চিচিকা বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা এবং কাঁচা কলা বিক্রি হচ্ছে 45 টাকা হালিতে এবং পুঁই শাক বিক্রি হচ্ছে 35 টাকা। এবং একই সাথে সাথে যে এই যে বাজারের যে দরদাম যে বৃদ্ধি, সেখানে কিন্তু আমরা পাইকারি পর্যায়ে কিন্তু গিয়েছি এবং পাইকারিতেও আমরা তারা দেখেছি যে বন্যার সময়ে কিন্তু তারা বেশ কষ্ট করেই বিক্রি করেছেন এবং পাইকারি এবং এখানে যে খুচরা পর্যায়ে যারা আছেন তারাও কিন্তু পানি ভেঙে কিন্তু গিয়ে গলিতে অলিতে গিয়ে বিক্রি করেছেন এবং অন্যান্য যারা বন্যা দুর্গতরা যারা রয়েছেন তারাও কিন্তু ঘর থেকে বের হতে পারেনি, যার কারণে যে দামটা যে বাড়তি পড়েছে সেখানে কিন্তু পাইকারি পর্যায় থেকে শুরু করে খুচরা পর্যায়ে কিন্তু তারা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আড়তে যারা আছেন তারা কিন্তু এখন পর্যন্ত সবজির যে সরবরাহ যেটা রয়েছে ভালো সরবরাহ সেটা কিন্তু কমেনি এবং
একই সাথে সাথে যেটা বলা যায় যে আড়ত থেকে শুরু করে পাইকারি এবং খুচরা পর্যায়ে সেই 3 ধাপে কিন্তু এখন পর্যন্ত শেষ হওয়ার মতো কোনো রকম দামের যে কমতি সেটা কিন্তু এখনো দেখা যায়নি। তো এই যে প্রভাব বা পরিস্থিতি যেটা বলছেন, এবং সেটা কিন্তু বেশ বলাই চলে যে একরকম দাম কমার কোনো সম্ভাবনা নেই। তবে যদি এই যে বন্যা পরিস্থিতি সেটা যদি কৃষকরা যদি কাটিয়ে উঠতে পারেন বা পুষিয়ে উঠতে পারেন, তাহলে বলাই যায় যে একরকম এই যে সিলেটের যে সবজি বাজারের পরিস্থিতি সেটার দাম কিছুটা কম থাকবে বলে। তো এই ছিল আমার কাছে আজকের সিলেটের সবজি বাজারের পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। শম্পা। সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল রাফি। আমরা জানছিলাম সবজির বাজারের খবর। এবারে যেতে চাই মানিকগঞ্জে, সেখানে আছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, আমরা দেখছিলাম সিলেটে বেশ কিছু সবজির দাম বেড়েছে, আপনি মানিকগঞ্জে কি পরিস্থিতি দেখছেন এবং সবজির দরদাম সম্পর্কে জানাবেন। শম্পা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন দেখছি মানিকগঞ্জ ভাটবাও সবজির আড়তে। তো এখানকার আড়তে আমি সকাল থেকে রয়েছি। এখন যে জিনিসটি লক্ষ্য করেছি সেটা হচ্ছে অধিকাংশ সবজির দামই কিন্তু কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে, আর কমেছে কিন্তু 3টি সবজির দাম। যে আজকের সবজির বাজার দর সম্পর্কে যদি বলতে চাই, যে 40 টাকার করলা আজ বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, মিষ্টি কুমড়া 10 টাকার মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 14 টাকা, পটল 20 টাকার পটল বিক্রি হচ্ছে 24 টাকা, 18 টাকার বেগুন বিক্রি হচ্ছে 25 টাকায়, 14 টাকার ঝিঙা বিক্রি হচ্ছে 20 টাকা, এবং কচুরলতি যেটা সেটা 45 টাকার কচুরলতি, সেটা কিন্তু বিক্রি হচ্ছে 50 টাকা। যে সবজিগুলো কমেছে তার মধ্যে রয়েছে লেবু, যে আগে যে এখানে লেবু 25 টাকা কেজিতে বিক্রি হতো সেটা কিন্তু আজ 10 থেকে 15 টাকায় বিক্রি হচ্ছে। আর গতকাল যে কাঁচামরিচ 130 টাকায় বিক্রি হয়েছে, আজ কিন্তু সেটা কমে 120 টাকায় বিক্রি হচ্ছে। আর পাতাকপি 25 টাকার পাতাকপি আজ কিন্তু 16 থেকে 17 টাকা বিক্রি হচ্ছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। তো বাজারে কিন্তু সরবরাহ কম, যার কারণে কিন্তু সবজির দাম বেশি। বিক্রেতাদের সাথে কথা হচ্ছে, তারা জানিয়েছেন যে অতি খরা এবং কয়েকদিন আগে যে হয়ে গেল রিমাল, যার কারণে কিন্তু এই প্রভাবটা পড়েছে সবজি ক্ষেতের উপর। আর পেঁয়াজের বাজার দর কিন্তু বাড়তি রয়েছে। এক সপ্তাহ আগেও যে পেঁয়াজ 65 টাকায় বিক্রি হয়েছিল, আজ সেটা কিন্তু বিক্রি হচ্ছে 75 টাকা কেজি দরে। আর যে এই যে সবজির আড়ত ভোরবেলা থেকে কিন্তু চলে সকাল 8টা পর্যন্ত। প্রতিদিন প্রায় কোটি টাকার উপরে সবজি এবং আশেপাশে যে ফলমূল রয়েছে সেগুলো তো বিক্রি হয়। আর এই সবজির আড়ত থেকে খুচরা যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু সেগুলো আরেকটু বেশি দামে বিক্রি করে বলে আমরা জানতে পারছি। তো শম্পা, এই ছিল আমার কাছে সবজি বাজার থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আসাদ জামান, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মানিকগঞ্জ থেকে আসাদ জামান। এবারও বাজেটে গতানুগতিক বরাদ্দ পেয়েছে স্বাস্থ্য খাত। গত অর্থ বছরের তুলনায় মাত্র 0.2% বেড়ে 5.2% বরাদ্দ পেয়েছে স্বাস্থ্য খাত, যা দিয়ে দেশের স্বাস্থ্য সেবার আমূল পরিবর্তন হবার তেমন কোনো আশা নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। আরো জানাচ্ছেন মুজাহিদ শুভ। সেবা খাতকে গ্রামীণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছিলেন, স্বাস্থ্য খাত নিয়ে খুব বেশি আশাবাদী হবার খবর নেই এবারের বাজেটেও। এক যুগ ধরেই মোট বাজেটের 5% আশেপাশে ঘুরছে স্বাস্থ্য খাতের বরাদ্দ। এবারও 5.2% বরাদ্দ রাখা হয়েছে, যা গত অর্থ বছরের তুলনায় 0.2% বেশি, যা একেবারেই গতানুগতিক। টাকার অঙ্কে 41,407 কোটি টাকা। স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণের অব্যাহত অগ্রগতি বজায় রাখার নিমিত্ত আগামী 2024-25 অর্থ বছরে 41,407 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা 2023-24 অর্থ বছরে ছিল 38,051 কোটি টাকা। সবশেষ কোভিডকালে 2020-21 অর্থ বছরে সর্বোচ্চ বাজেট পেয়েছিল স্বাস্থ্য খাত। তারপর থেকে টানা 3টি অর্থ বছর মোট বরাদ্দের অনুপাতে নিম্নমুখী ছিল স্বাস্থ্যের বরাদ্দ। এবার পরিস্থিতির কিছুটা উন্নয়ন হলেও সাধারণ মানুষ সেবা বঞ্চিতই থাকবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এই বাজেট দিয়ে কখনোই আসলে আমাদের অভীষ্ট লক্ষ্য পূর্ণ হবে না এবং ইউনিভার্সাল হেলথ কাভারেজের স্বপ্নই রয়ে যাবে। প্রতি বছর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অর্থের একটি বড় অংশ ফেরত যাওয়া কম বরাদ্দের মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শেষ 5টি অর্থ বছরে স্বাস্থ্যে বরাদ্দ 37% বাড়লেও গড়ে প্রতি অর্থ বছরে ফেরত গেছে 28%। ওষুধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবায় বেশি বিনিয়োগ ও জনবল নিয়োগের জটিলতা নিরসন করতে পারলে এই হারে অর্থ ফেরত যাবে না বলে মত বিশেষজ্ঞদের। বাজেট বৃদ্ধি তাহলে করা যাবে না, কারণ বাজেট ফেরত যাচ্ছে। আসলে
বাজেট তো শুধু অঙ্কের বিষয় না, বাজেট তো হচ্ছে যে কিভাবে দক্ষতা বৃদ্ধি হবে, কিভাবে খরচ বৃদ্ধির সক্ষমতা বৃদ্ধি পাবে, সেটাও তো বাজেটের পরিকল্পনা। পকেট থেকে বেশি যাচ্ছে হচ্ছে ঔষধে এবং ডায়াগনস্টিকে, এটা প্রায় ৬৭%। ওই জায়গাগুলোতে যদি প্রাইমারি হেলথ কেয়ারে যথেষ্ট সাপোর্ট দেওয়া হয় তাহলে কিন্তু একটা বড় অঙ্কের খরচ সম্ভব হয়। আমাদের প্রশাসনিক কিছু ব্যর্থতা আছে, সেইটা আমাদের ডিজি হেলথ সার্ভিস যেটা আছে, আমাদের মিনিস্ট্রিরও এখানে গাফিলতি আছে। আর শেষ পর্যন্ত আমাদের যে অ্যাপেক্স মিনিস্ট্রিগুলো আছে, বিশেষ করে ফাইন্যান্স, তাদের যেহেতু অনুমোদন লাগে নতুন রিক্রুটমেন্টের জন্য, সেখানেও তাদের ক্লিয়ারেন্স পেতে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপর নির্ভর করে। সো এই নানা রকম প্রবলেমের জন্য দেখা যাচ্ছে যে আমাদের রেগুলার নিয়োগটা হচ্ছে না। একদিকে অপ্রতুল বরাদ্দ, অন্যদিকে অর্থ ফেরত। যতটুকু খরচ হয় তার মধ্যে রয়েছে দুর্নীতি, অপচয়। সব মিলে বাজেট সরাসরি মানুষের স্বাস্থ্যের কল্যাণে না আসায় ১০০ টাকা ব্যয়ের প্রায় ৭০% খরচ হচ্ছে জনগণের পকেট থেকে। স্বাস্থ্য ব্যয় বৃদ্ধিটা হচ্ছে একটা সিম্বলিক, এবং তার সাথে স্বাস্থ্য ব্যয়ের সক্ষমতা ইত্যাদি ব্যাপারগুলোকে সমন্বিতভাবে এবং কোয়ালিটি অফ কেয়ারের সঙ্গে স্বাস্থ্যের এডুকেশন, মানে ডাক্তারদের বা প্রোভাইডারদের যে তৈরি করা, নার্সদের, সেই বিষয়গুলোকে সমন্বিতভাবে ভাবতে হবে। দক্ষিণ এশিয়ায় স্বাস্থ্যে মাথাপিছু বার্ষিক ব্যয়ের দিক থেকে বাংলাদেশ সবার পেছনে। বিশ্ব ব্যাংক বলছে আগামীতে বাংলাদেশে ১,২০,০০০ মানুষের পরিবর্তে বছরে আরও বেশি সংখ্যক মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে যেতে পারে। তবে আশার কথা হচ্ছে এবারের বাজেটে কিডনি রোগীদের জন্য সুখবর আছে। ডায়ালাইসিসের সরঞ্জামের ওপর থেকে শুল্ক কমানো হয়েছে, বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে ওষুধে কাঁচামাল আমদানির ওপরও। মুজাহিদ শুভ, এখন ঢাকা। প্রস্তাবিত বাজেটে সামান্য বরাদ্দ বেড়েছে কৃষি, সামাজিক সুরক্ষা খাত ও পরিবেশ জলবায়ু খাতে। কৃষি খাতে বরাদ্দ বেড়েছে ২,২৭৯ কোটি টাকা, যা মোট বাজেটের ৫.৯%। এছাড়া সামাজিক কর্মসূচির আওতাসহ বরাদ্দ বেড়েছে সামাজিক সুরক্ষা খাতেও। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশগত ক্ষতি মোকাবিলায় জলবায়ু ও পরিবেশ খাতে ৪৯২ কোটি টাকা বেড়ে বরাদ্দ হয়েছে ২,১৩১ কোটি টাকা। আরো জানাচ্ছেন সাজিদ আরাফাত। গত অর্থবছরের চেয়ে ৪.৬% বেশি আকার নিয়ে পেশ হলো নতুন অর্থবছরের বাজেট। প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে বরাদ্দ সামান্য বেড়েছে কৃষি, পরিবেশ, জলবায়ু ও সামাজিক সুরক্ষা খাতে। কৃষিপ্রধান বাংলাদেশে খাদ্য নিরাপত্তা, কৃষিপণ্য উৎপাদন বাড়ানো মুখ্য চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় বাজেটে বরাদ্দ অনেকটাই কম হয়। ২০২৩-২৪ অর্থবছরে মোট বাজেটের মাত্র ৫.৭% বরাদ্দ ছিল কৃষিতে, যা নতুন অর্থবছরে হয়েছে ৫.৯%। বাজেটে কৃষি খাতে ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ৪৭,৩৩২ কোটি টাকা। চলতি অর্থবছরে যা ছিল ৪৩,৭০০ কোটি টাকা। কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে বরাবরের মতোই ভর্তুকি দেয়া অব্যাহত রয়েছে। সার, বীজ, কৃষি যন্ত্রপাতির দাম কমানো সহ উৎপাদন বাড়ার লক্ষ্যে এই বরাদ্দকে অপ্রতুল বলছেন কৃষি অর্থনীতিবিদরা। বিপণনের জায়গাটাতে আমরা গত বছরের বাজেটেও দেখেছি যে অনেক কাজের কথা বলা হয়েছে, কিন্তু কাজের ফলশ্রুতিতে আমরা কিছুই দেখতে পাই সেই রকমভাবে আসে নাই, যার কারণে ২০২৩ সালের জরিপে দেখা যাচ্ছে যে প্রায় ১৫ লাখের বেশি কৃষক কৃষি পেশা ছেড়ে দিয়েছে বিপণন ব্যবস্থাতে ঢুকতে না পারার কারণে, পণ্য বিক্রিতে লাভ করতে না পারার কারণে। কাজেই ওই কৃষি পণ্যের বিপণন ব্যবস্থাটাকে খুব জোরদার করার জন্য একটা ভালো বাজেট সেখানে রাখতে হবে। এদিকে আগামী অর্থবছরে বরাদ্দ বেড়েছে সামাজিক সুরক্ষা খাতেও। ৪০,৩৪৮ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৪৩,২০৮ কোটি টাকা। অর্থ বরাদ্দের পাশাপাশি বেড়েছে সামাজিক কর্মসূচির আওতা। বয়স্ক ভাতাভোগী বাড়ছে আরও প্রায় ২ লাখ প্রবীণ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে বাঁচতে এবার গুরুত্ব বেড়েছে পরিবেশ ও জলবায়ু খাতেও, তবে তা অনেকটাই অপ্রতুল। প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশগত ক্ষতি মোকাবেলায় ২০২৪-২৫ অর্থবছরে বাড়ানো হয়েছে বাজেট। গেল অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল ১,৬৩৯ কোটি টাকা, যা বেড়ে হয়েছে ২,১৩১ কোটি টাকা। সাজিদ আরাফাত, এখন ঢাকা। এখন সকালের এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পর।
বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। দেশের বাইরের প্রসঙ্গ, সিনেমার রূপালী পর্দা থেকে নির্বাচনের মাঠ, চোখ ধাঁধানো পারফরমেন্স ভারতীয় তারকাদের। 3 মাস ধরে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে প্রথম টিকিটেই কোনো তারকা পাল্টে দিয়েছেন জয়ের সমীকরণ, আবার কারো ঝুলিতে যোগ হয়েছে বিজয়ের হ্যাট্রিক। আবারও উত্তরপ্রদেশের আমেথি থেকে ছিটকে গেছেন মোদির মন্ত্রী স্মৃতি ইরানি। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। বিনোদন জগতে যারা ঝড় তুলতে পারেন, ভোটের লড়াইয়েও তারা একই খেল দেখাবেন, সেটা তো প্রায় প্রত্যাশিতই। ভারতে এবারে লোকসভা নির্বাচনে আরও একবার নিজেদের সক্ষমতার প্রমাণ দিলেন সেলুলয়েড দুনিয়ার এক ঝাঁক তারকা। প্রথমবারের মতো নির্বাচনের স্ক্রিন টেস্টে সবাইকে অবাক করেছেন কঙ্গনা রানাওয়াত। হিমাচল প্রদেশের মান্ডি থেকে কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিংহকে প্রায় ৭৫,০০০ ভোটের ব্যবধানে হারিয়েছেন বিজেপির প্রার্থী কঙ্গনা। নেপোটিজম নিয়ে কথা বলে আলোচনা সমালোচনার তুঙ্গে থাকা বলিউড এই অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন, নির্বাচনে জিতলে বলিউড ছাড়বেন, রাজনীতিতেই থিতু হওয়ার পরিকল্পনা তাঁর। সংসদীয় বৈঠকে যোগ দিতে গেল বৃহস্পতিবার দুপুরে দিল্লির বিমান ধরতে চণ্ডীগড় বিমানবন্দরে গেলে সেখানে চেকিংয়ের সময় হেনস্থার শিকার হওয়ার অভিযোগ করেছেন তিনি। চমকে দেয়া অভিনেতা অভিনেত্রীদের তালিকায় এর পরপরই আছেন ড্রিম গার্ল হেমা মালিনী। উত্তরপ্রদেশের মথুরা আসনে কংগ্রেস নেতা মুকেশ ধনগরকে তিনি 2,93,000 ভোটের ব্যবধানে ধরাশায়ী করেছেন। আসানসোল আসনে ত্রিমুখী লড়াইয়ে বাম ও বিজেপির প্রার্থীকে পরাস্ত করেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। জয়ের হাসি হেসেছেন বিজেপির মনোজ তেওয়ারি, রবি কিষান, সুরেশ গোপীর মতো তারকারাও। এদিকে টলিউডের হার্টথ্রব স্টারদের চমক দেখেছে পশ্চিমবঙ্গ। খোকাবাবু থেকে দিদি নাম্বার 1, তৃণমূলের পাল্লা ভারী করেছেন প্রায় সকল তারকা প্রার্থী। ঘাটাল আসনে অভিনেতা হিরণময় চ্যাটার্জিকে হারিয়েছেন অভিনেতা দীপক চক্রবর্তী দেব। অভিষেক ম্যাচেই ছক্কা মেরেছেন রচনা ব্যানার্জি। হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে পরাজিত করেন তিনি। বীরভূমে শতাব্দী রায়, হুগলির বরানগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং যাদবপুরে সায়নী ঘোষ তৃণমূলের জয় ছিনিয়ে এনেছেন সগৌরবে। তবে হেভিওয়েট সেলিব্রিটিদের মধ্যে কিউকি সাজ ভি কভি বাহু থি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী স্মৃতি ইরানির হার ছিল অপ্রত্যাশিত। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি উত্তরপ্রদেশের আমেথিতে কংগ্রেসের কিশোরীলাল শর্মার কাছে হেরেছেন 1.5 লাখেরও বেশি ভোটের ব্যবধানে। আলোচনায় এসেছে কন্টেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠির নাম। মোদি কিংবা বিজেপির স্বৈরাচারী শাসন, হিন্দুত্ববাদ কিংবা চাকরির প্রোপাগান্ডা, নানা বিতর্কিত ইস্যুতে ধ্রুবের কন্টেন্ট পার করেছে কয়েক মিলিয়ন ভিউ। আল জাজিরা, ইকোনমিক্স, টাইম ম্যাগাজিন, টেলিগ্রাফের মতো নন্দিত গণমাধ্যমের খবর এসেছে ধ্রুবের নাম। নির্বাচনের সময় ভারতের অলিগলিতে প্রজেক্টরে এসব কন্টেন্ট দেখানোর ব্যবস্থা করেন মোদি বিরোধীরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এরই সাথে শেষ করছি এখন সকাল শেষ করছি। তবে তার আগে জানিয়ে যেতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।